নমস্কার বন্ধুরা, আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের আরও একটি নতুন গল্প পড়ে শোনাব। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের পাশে থেকো। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমি আজকে যে ঘটনাটি তোমাদের শোনাতে চলেছি সে ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। এই ঘটনাটি একটি লোকাল ট্রেনে ঘটা আসামের ঘটনা। তাহলে বেশি কথা না বলে শুরু করছি আজকের এই ঘটনা। আমার পরিবারে শুধু আমি, মা আর আমার ছোট বোন। আমার মাসির বাড়ি আসামের বাসুগাঁও নামক একটি ছোট্ট পাহাড়ি এলাকায়। আমার মা একদিন বললেন, কিরে শিখা, তুই কালকে আসাম বাসুগাঁও বেড়াতে যেতে পারবি একা একা? তো আমি মার কথা শুনে বললাম, কিন্তু কেন মা, হঠাৎ আমাকে বাসুগাঁও যেতে বলছো কেন, তাও আবার একা একা? মা বললেন, কেন, তুই কি জানিস না আমার ইউরিক অ্যাসিডটা আবার বেড়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, তা না হলে তো তোকে একা যেতে বলতাম না। আর আমাদের যা আত্মীয় স্বজন তোর সাথে যে কাউকে পাঠাবো তারা তো সারাক্ষণ ব্যস্ত থাকে। আচ্ছা মা, আসল ব্যাপারটা কি হয়েছে বলো তো? কেন, তুই কি জানিস না তোর মাসির যে দুটো কিডনি খারাপ হয়ে গেছে? মনে হচ্ছে আর বাঁচবে না রে তোর মাসি। কতই না চিকিৎসা করেছে। কেন, 2-3 দিন আগেই তো চিঠিতে এই সংবাদ পাঠিয়েছে। ওহো, এই দেখো মা, আমি একদম ভুলে গেছিলাম। এর আগে বার কয়েক আমি মা বাবার সাথে আসাম বাসুগাঁও বেড়াতে গিয়েছি। নদী, পাহাড় আর জঙ্গলে ঘেরা এই জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর। একবার মাসির বাড়ি গেলে আসতেই মন চায় না। এই বাসুগাঁও জায়গাটি যেন আমাকে সবসময় হাতছানি দিয়ে ডাকে। মাসির বাড়ি অত্যন্ত নিরিবিলি একটি গ্রাম। ওখানে জনমানব একদম কম, আর এই কারণে জায়গাটি আমার খুবই প্রিয়। তাই আমি যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আর মাসির এই রোগের কথা শুনে মনে মনে খুব কষ্ট পেতে থাকলাম। মাসি আমাকে প্রচণ্ড ভালোবাসতো। কিন্তু বন্ধুরা, সবই তো ঠিক আছে, ট্রেন যাত্রায় রাত হয়ে যাওয়ার জন্য কি মুশকিলে যে পড়েছিলাম তা তোমাদের গল্পটি শোনাতেই শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তা আগের দিন রাতেই সমস্ত জামা কাপড়, অন্যান্য কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলাম। কিন্তু কেন জানি চোখে ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লাম জানি না। একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম আমার মাসি বলছে, আমি আর নেই রে বলে এক হাত উপরে তুলে বলছে, আমি চললাম। এই স্বপ্ন দেখে আমার গা থেকে দরদর করে জল পড়ছে। নিজেকে সামলে নিয়ে বিছানা ছেড়ে উঠে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 3টে। ঘুম আসবে না। মাসিকে নিয়ে দুশ্চিন্তা করেছিলাম বলেই হয়তো এমন স্বপ্ন দেখেছি। এই সমস্ত 7-5 ভাবতে ভাবতে আবার কখন যেন ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল মার ডাকে, কিরে, যেতে হবে তো নাকি? সকাল 7:30 তো বাজলো, তাড়াতাড়ি ওঠ, স্নান খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়, ট্রেন কিন্তু 9:30টায়। মার কথায় তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। জামা কাপড়, জিনিসপত্রের ব্যাগটা কাল রাতেই গুছিয়ে রেখেছিলাম। স্নান খাওয়া দাওয়া সেরে 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মা আমার হাতে 10টা 100 টাকার নোট দিয়েছিলেন। বলেছিলেন, মাসিকে 500 টাকা দিয়ে বলবি এটা মা দিয়েছে তোমাকে খরচ করতে। আমি যখন নিউ কোচবিহার প্ল্যাটফর্মে পৌঁছলাম তখন সকাল 9টা 40 মিনিট হয়ে গেছে।
বিজি প্যাসেঞ্জার এই ট্রেনটির প্ল্যাটফর্মে আসার সময় 9:30। আমি যথারীতি টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার, বিজি প্যাসেঞ্জার আপ ট্রেনটির রাইট টাইম কটায়? রাইট টাইম তো 9:30, কিন্তু আজকে 2 ঘন্টা লেট আছে। কথাটা শুনেই আমার মাথাটা ঘুরে গেল। এতক্ষণ প্ল্যাটফর্মে বসে বসে একা একা কী করব? ভাবলাম টিকিটটা কেটেই ফেলি। কাউন্টারে গিয়ে বললাম, স্যার, আমাকে একটা বাসুগাঁওয়ের টিকিট দিন তো। তিনি বললেন, এখনও তো ট্রেনের খবরই হলো না, আপনি ভিতরে গিয়ে বসুন না, সময় হলে প্ল্যাটফর্মের মাইকে অ্যানাউন্স করবে, তখন এসে টিকিট কেটে নেবেন। কথাটা শুনে পাশের এক চেয়ারে বসে পড়লাম আর মনে মনে ভাবলাম, জানি না আজ কপালে কি আছে। এখনকার মতো সে সময় মোবাইলের জামানা ছিল না, তাই সে সময় মাকে কিছুই জানাতে পারিনি। আমি একটা মেয়ে মানুষ একা বাড়ি থেকে বেরিয়ে কী যে বিপদে পড়েছিলাম, তা তোমরা এই গল্পটি সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবে। দেখতে দেখতেই 2 ঘন্টা কেটে গেল। এর মধ্যেই মাইকে অ্যানাউন্স শুরু হলো, ভালো করে শুনবেন। কিছুক্ষণের মধ্যেই আপ বিজি প্যাসেঞ্জার ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শুনে আমি টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম এবং একটি টিকিট কেটে 3 নং প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম। প্ল্যাটফর্মে পৌঁছে দূরে তাকিয়ে দেখি আংশিক ইঞ্জিনটি দেখা যাচ্ছে। মনে মনে বেশ খুশি হলাম। বাহ, তাহলে ট্রেন এসেই গেল। আসাম বাসুগাঁওয়ের পাহাড় আর জঙ্গলের দৃশ্যগুলো ভেসে উঠতে লাগলো আমার চোখের সামনে। মনে মনে এখন বেশ আনন্দ লাগছে। ভাবতে ভাবতে ট্রেনটি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল। আমি ট্রেনে উঠে পড়লাম। প্যাসেঞ্জার খুবই কম। অন্য জায়গা হলে এতক্ষণে বোধহয় পৌঁছে যেতাম। কারণটা হলো বাসুগাঁও রেল স্টেশনে সব ট্রেন থামে না। বাসুগাঁও জায়গাটা ছোট বলে। এবার প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে দিল। বোধহয় 5 বছর পর ট্রেনে উঠলাম। ট্রেনে বিশেষ কোনো লোকজন নেই। প্রচণ্ড গতিতে ট্রেন ছুটে চলছে। এবার ট্রেনটি পরের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এই ট্রেনটি প্রতিটা প্ল্যাটফর্মেই দাঁড়ায়। বেশ কিছু লোক ট্রেন থেকে নেমে গেল, কিছু লোক আবার উঠল। আমার পাশের সিটে একটি বয়স্ক লোক বসেছিলেন। কিছুক্ষণ কেটে যাওয়ার পর তিনি আমায় বললেন, তুমি কোথায় যাবে মা? আমি বললাম, আমি আসামে যাচ্ছি। আসাম যাচ্ছ তো বুঝলাম, আসাম কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি বাসুগাঁও যাচ্ছি কাকু। জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন কাকু? তিনি বললেন, আমি আর 2 স্টেশন পরেই নেমে যাব। এরই মধ্যে কখন যে ট্রেনটা ছেড়ে দিয়েছে জানি না। আকাশটাও যেন বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। লোকটি কিছুক্ষণ পর আবার আমায় জিজ্ঞাসা করলো, তুমি কার সাথে এসেছো মা? তোমার বাড়ির লোক আসেনি? আমি বললাম, না কাকু, আমি একাই এসেছি। বাহ, তোমার তো বেশ সাহস দেখছি। আবার হঠাৎ লোকটি বলে উঠল, ও, আমার নামার জায়গা চলে এসেছে। লোকটির কথা শেষ হতে না হতে আরেকটি প্ল্যাটফর্ম চলে এলো। ট্রেনটি থেমে গেল। লোকটি ট্রেন থেকে নেমে গেল। এতটুকু সময়ের মধ্যেই ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেল। আবার ট্রেনটি চলতে শুরু করল। প্রতিটি প্ল্যাটফর্মে থামে বলে প্যাসেঞ্জার কম হয়। মনে মনে কথা ভাবতেই যাচ্ছি। এর মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:10 বেজে গেল। ট্রেনটি বেশ ফাঁকা ফাঁকা লাগছে। বৃষ্টির কারণে জানলার পাশের সিটটি থেকে উঠে পড়ে পাশের সিটে গিয়ে বসে পড়লাম। মাঝে মাঝে বাজ পড়ার আওয়াজ হচ্ছে। আমার কেন জানি একটু ভয় হতে লাগলো। মনে মনে এই ভেবে যে ট্রেনটি থেমে আছে আর চলার কোনো নামই নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে।
প্রায় 3:15 বাজতে চলেছে। এখনও বাসুগাঁও প্ল্যাটফর্মে পৌঁছতে 6টি প্ল্যাটফর্ম বাকি। একা এসে মনে হয় ভুল করলাম। এর মধ্যে একটি চাওয়ালা এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম চা খাবেন? আমি বললাম, দিন তো একটা চা। চাওয়ালাকে 10 টাকা মিটিয়ে দিয়ে ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে আমি চায়ের সাথে খেতে লাগলাম। বৃষ্টিটা কিছুটা মনে হয় কমে গেল। আবার ট্রেন চলতে শুরু করলো। এখনও আকাশটা গুড়গুড় শব্দ করেই চলেছে। আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে ভীষণ বিপদে পড়ে যাব। যাও ট্রেনে কিছু লোক আশেপাশে সিটে বসেছিল, তারাও প্রতিটা প্ল্যাটফর্মে নেমে যেতে লাগলো। বলতে গেলে ট্রেনটি একদমই ফাঁকা হয়ে গেল। মাত্র 2 থেকে 3 জন লোকই ট্রেনে বসে আছে, তাও আমার সিট থেকে বেশ কিছুটা দূরে দূরে। এবার ট্রেনের বাতিগুলো জ্বলে উঠল। দেখলাম প্রায় অন্ধকারে ছেয়ে গেছে কামরাগুলো। আকাশ মেঘলা বলেই বোধহয় অন্ধকার হয়ে গেছে। এবার আমার খুব ভয় হতে লাগলো। হঠাৎ আমার নজর একটু দূরে একটি লোকের ওপর পড়ল। লোকটি আমায় তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। ইনি একজন মহিলা বলেই মনে হচ্ছে। মহিলার শরীরটা অত্যন্ত রুগ্ন গরম, দেহে আবছা আবছা দেখা যাচ্ছে। খোলা চুল আর ময়লা একটি শাড়ি পরে আছে। কিন্তু ট্রেনে তো অনেকটাই আলো রয়েছে, তাহলে ওনাকে এতটা আবছা দেখা যাচ্ছে কেন? পাশেই একটু দূরে একটি লোক বসে আছে, ওনাকে তো বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। একবার মনে মনে ভাবলাম, ওই লোকটিকে গিয়ে বলে দেখি তো উনিও কি সেই মহিলাকে এরকম আবছা দেখতে পাচ্ছেন কি না। না থাক, ওনাকে বলাটা ঠিক হবে না। আমি চুপ করে বসে রইলাম। আবার তাকালাম মহিলার দিকে। এখনও উনি অপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। এবার আমার মনে মনে রাগ হতে লাগলো, তাহলে ইনি কি আমাকে চেনেন? এবার আমার একটু সন্দেহ হতে লাগলো। চেহারাটা আমার কাছে মনে হলো সেই 5 বছর আগে দেখা যার বাড়ি যাচ্ছি সেই, মানে আমার মাসি কিছুটা। কিন্তু মাসি তো এতটা রোগা নয়, মনে হচ্ছে আমারই মনের ভুল নয় তো। এবার একটি প্ল্যাটফর্মে এসে ট্রেনটি থেমে গেল। আমার থেকে একটু দূরে যিনি বসেছিলেন, এবার তিনিও নেমে গেলেন আমার পাশ দিয়ে। তাকে ডেকে বললাম, আচ্ছা দাদা, বাসুগাঁও প্ল্যাটফর্মটা কত দূরে? ম্যাডাম, আরও 2টি প্ল্যাটফর্ম পরেই। রাত হয়ে গেছে, আর প্রায় 35 মিনিট সময় লাগবে। এবার ট্রেনে শুধু আমি আর অনেকটা দূরে থাকা সেই মহিলা। কিন্তু কোথায় সেই মহিলা? সিটটি তো একদম ফাঁকা। তাহলে সেই মহিলাটা কি বাথরুমে গেল? হঠাৎ দেখি মহিলাটি কামরার অপর প্রান্তের বাথরুমের পাশ দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তাহলে ওই পাশের বাথরুমে গেলে তাকে আমার পাশ দিয়ে যেতে হবে। কই, আমি তো তাকে একবারের জন্য দেখিনি। এই কথাটা মনে হতেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এখন আমি এই কামরায় একা। মহিলাটা এসে এবার আমার একদম পাশে বসে পড়ল। একবার তাকিয়ে দেখতেই আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। মহিলার শরীরের মনে হলো এক বিন্দুও রক্ত নেই, একেবারে ফ্যাকাশে শরীর। কোনো জীবিত মানুষের শরীর এতটা ফ্যাকাশে হতে পারে না। চোখ দুটো একদম গর্তে বসে গেছে। ওনার তো দাঁড়িয়ে থাকারই কথা না, তাহলে উনি কি করে হাঁটাচলা করছে? ভাবতেই আমি প্রচণ্ড ঘেমে গেলাম। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি কোথায় যাবেন? কোনো উত্তর দিলেন না। উনি আমার পাশে
ফর্সায় দেখতে পেলাম কিছুটা যেন আমার মাসির মতো। ওনাকে বলতেই যাব, কি গো, উত্তর দিলেন না তো? দেখতে দেখতেই দেখলাম ওনার পিছনের সিটে হেলান দেওয়া শরীরটা আস্তে আস্তে কাত হয়ে যাচ্ছে বাদিকে, এবং জানলার শিকের মধ্যে তার মাথাটা প্রচণ্ড জোরে পড়ে গেল। আমি তাকে বলতে লাগলাম জোরে জোরে, কি হয়েছে আপনার, পড়ে গেলেন কেন? কোনো উত্তর দিলেন না তিনি। সাহস করে তার হাতে চেপে ধরলাম। মনে হলো তার পালস বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তিনি মারা গেছেন। ভয়ে আমার হৃদযন্ত্রের গতি দুগুণা হয়ে গেছে। হঠাৎ আমার হোশ ফিরল ট্রেনের হর্নে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বাসুগাঁও প্ল্যাটফর্ম। তাড়াতাড়ি বাঁক থেকে ব্যাগটা নিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। সঙ্গে সঙ্গে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে দিল। আর আমার ট্রেনে সিটের দিকে তাকিয়ে দেখলাম জানলার পাশে পড়ে থাকা মাসির মতো মহিলাটি আর সেখানে নেই। সম্পূর্ণ কামরাটাই ফাঁকা পড়ে আছে। ট্রেন থেকে নেমে যেন আমার মাথাটা ঘুরছিল। ভয়ে আমার প্রাণ কণ্ঠাগত হয়ে গেছে। মনে মনে আরও ভয় হচ্ছিল, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, মাসির বাড়ি যাব কি করে একা একা? প্ল্যাটফর্ম থেকে মাসির বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরে। অবশেষে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করল, কোথ যাব দিদিমণি? আমি তার অসমীয়া ভাষাটা বুঝতে পারলাম। আমি বললাম, ভুটিয়াপাড়া এলপি স্কুল যাব। হব বহক। আমি বুঝলাম উনি বসতে বললেন। আমি রিকশায় উঠে বসলাম। প্রায় 15 মিনিট লেগে গেল মাসির বাড়ি পৌঁছতে। আমি রিকশা থেকে নামতেই আমাকে দেখে বাড়ির ভিতর থেকে একজন বেরিয়ে এলেন। লোকটিকে দেখেই বুঝলাম উনি আমার মেসোমশাই। মেসোর সঙ্গে বাড়ির ভিতর ঢুকে যা দেখলাম তাতে আমার পায়ের নিচে মাটি যেন সরে গেল। মাসি 6 দিন আগে মারা গেছেন বৃক্ষজনিত রোগে। মাসি আমাকে খুবই ভালোবাসতো, তাই ট্রেনের কামরায় মাসির আত্মা আমায় দেখা দিয়েছিল। আজও কখনো কখনো ট্রেনের এই রাতের ঘটনাটি মনে পড়লে লোম দাঁড়িয়ে যায়। নমস্কার।